মৃত্যুর ২৫ বছর পর আমার প্রথম স্ত্রীকে শপিং মলে দেখে আমি যেন হিতাহিতে জ্ঞানশূন্য হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। ২ দিন হলো আমরা ইতালি থেকে দেশে ফিরেছি। আমার মেয়ে দিশাকে বিয়ে দেব বলে, আমার বোনের ছেলের সাথে। পারিবারিকভাবে বিয়েটা হবে, তাই আর্জেন্ট আমাদের দেশে আসতে হয়েছে এই বিয়েটার জন্যে। না হলে এই ২৫ বছরে আমি একবারও বাংলাদেশের মাটিতে পা রাখিনি। আমার প্রথম স্ত্রী মীরার মৃত্যুর পর আজ আমার মেয়ে দিশার গায়ে হলুদ, তাই শপিং করতে মলে আসছিলাম আমার দ্বিতীয় স্ত্রী মহুয়াকে নিয়ে। আমরা শপিং শেষ করে বেরিয়ে আসার সময় এক মেয়েকে দেখে আমি থমকে দাঁড়াই। মেয়েটাকে দেখতে অনেকটা আমার প্রথম স্ত্রী মীরার মতো। দেখে মনে হচ্ছে এ যেন একদম মীরার প্রতিচ্ছবি। গল্পে শুনেছি এক চেহারার মতো দেখতে পুরো পৃথিবীতে ৭ জন আছে, কিন্তু এতটা মিল কি করে থাকতে পারে? এটা কি আদৌ সম্ভব, নাকি আমার মনের ভুল? এসব ভাবনা থেকেই বের হওয়ার আগেই আমি আরও একবার চমকে উঠি মীরার মতো মেয়েটার পাশে স্বয়ং মীরাকে দেখে। এটা কি করে সম্ভব? ২৫ বছর আগে মরে যাওয়া মীরা কিভাবে জীবিত থাকতে পারে? আমার কোথাও ভুল হচ্ছে। এটা কিছুতেই মীরা হতে পারে না। এই মহিলা অন্য কেউ। মীরা যখন মারা যায় তখন আমার মেয়ে দিশার ১ বছর। আমার এসব চিন্তাভাবনার মাঝে কে যেন আমাকে পেছন থেকে ডাক দেয়। কি হলো রায়ান, এখানে দাঁড়িয়ে আছো কেন? শপিং তো শেষ, বাসায় যেতে হবে না? আজকে দিশার গায়ে হলুদ, তুমি কি তা ভুলে গেছো? রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে কথাগুলো বলে দাঁড়িয়ে আছে মহুয়া। মহুয়ার কথা যেন আমার কান অবধি পৌঁছায়নি। আমার কোনো হেলদোল নেই। আমি তখনও মীরার মতোই দেখতে মহিলার দিকে তাকিয়ে আছি। উনি আমার দিকেই এগিয়ে আসছে, আর সাথে মেয়েটা। আমার সামনে এসে মীরার মতো দেখতে মহিলা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। কান্না করতে করতে বলে, তুমি ২৫ বছর পর দেশে এসেছো, অথচ একবারও আমার খোঁজ করনি। আমি কেমন আছি, আদৌ বেঁচে আছি নাকি মরে গেছি, এই তোমার ভালোবাসা ছিল রায়ান? আমি তোমার জন্য নিজের পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছিলাম, আর তুমি আমাকে কিছু না জানিয়ে কিভাবে পারলে ইতালি চলে যেতে? আর সাথে আমার বুক খালি করে আমার মেয়ে দিশাকে নিয়ে যেতে? একটুও তোমার বুক কাঁপলো না ওই দুধের শিশুটাকে মা হারা করতে? আমি কত খুশি ছিলাম তোমাকে আবার বাবা হওয়ার কথা জানাবো বলে, আর তুমি আমার কথা না শুনে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেলে। কেন কেন করলে আমার সাথে এরকম ছলনা? কি ভুল করেছিলাম আমি? আমাকে বলতে পারতে, আমি শুধরে ফেলতাম। এত বড় শাস্তি আমাকে কেন দিলে বলো? আমার জীবন থেকে ২৫টা বছর কেন কেড়ে নিলে? আমার মেয়েকে মায়ের আদর থেকে কেন বঞ্চিত করলে? আমার ছোট মেয়েকে বাবার স্নেহ থেকে? মীরা কথাগুলো বলে আমার বুকে মাথা রেখে কান্না করছে। আমি আস্তে করে মীরাকে হাত দিয়ে সরিয়ে বলে উঠি, কি বলছেন এসব? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার স্ত্রী মীরা তো ২৫ বছর আগেই মারা গেছে। আপনি কিভাবে মীরা হবেন? আর আমার মেয়ে দিশা তো আমার সাথেই আছে। আজকে আমার মেয়ে দিশার গায়ে হলুদ, তাই শপিং করতে এসছি আমি আর আমার স্ত্রী মহুয়া। দিশার আব্বু, উনি এসব কি বলছেন? আপনি তো বলেছিলেন মীরা। আপু ২৫ বছর আগেই মারা গেছে, তাহলে উনি কে? মহুয়া, উনার হয়তো কোথাও ভুল হচ্ছে। চলো এখানে আর এক মুহূর্তও নয়, সন্ধে হয়ে যাচ্ছে। আজকে দিশার গায়ে হলুদ, তুমি কি ভুলে যাচ্ছ? আমরা না গেলে গায়ে হলুদ হবে কি করে? কথাগুলো বলে মহুয়াকে নিয়ে বের হয়ে আসতে নিলে মীরার সাথে থাকা মেয়েটির মুখে বাবা ডাক শুনে আমি পেছনে ফিরি। মেয়েটি এক দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে করতে বলে, বাবা আমাদের সাথে নিয়ে যাবেন না? এই ২৪ বছর বাবার আদর ছাড়া বড় হয়েছি, এখন আপনাকে চোখের সামনে পেয়ে হারাতে চাই না। আমি আস্তে করে হাত দিয়ে মেয়েটিকে আমার থেকে ছাড়িয়ে বলি, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমার স্ত্রী তো ২৫ বছর আগেই মারা গেছে, তাহলে আমার স্ত্রী আর তার মেয়ে আসবে কোথা থেকে? তখনই মীরা আমার সামনে এসে তার হাতের একটি আংটি আর একজোড়া বালা দেখিয়ে বলে, এইগুলো তুমি ফুলসজ্জার রাতে আমাকে দিয়েছিলে রায়ান, আর আমার কাছে এখনো আমাদের বিয়ের কাবিননামা আছে, সেটা চাইলে তুমি দেখতে পারো। আর তোমার চাচাতো ভাই রোশানকে জিজ্ঞেস করো আমি মিথ্যা বলছি নাকি সত্যি। রোশান না থাকলে আমরা হয়তো বেঁচেই থাকতাম না। তোমার না বলে চলে যাবার পর থেকে রোশান আমাদের পাশে আছে।
একদমই কথাগুলো বলে থামে মীরা। আমি কিছু বলতে নিব তার আগেই আমার হাত ধরে টেনে সাইডে নিয়ে আসে মহুয়া। কি হলো, এভাবে টেনে সাইডে নিয়ে আসলে কেন মহুয়া? এখনও তুমি বলবে? এটা তোমার প্রথম স্ত্রী মীরা না। ওনার কাছে তোমাদের বিয়ের কাবিননামা আছে, তোমার দেওয়া বালা আর আংটি আছে, তাও তুমি বলবে উনি মীরা নন? না, এটা অসম্ভব। উনি কিছুতেই মীরা হতে পারেন না। কেন অসম্ভব? তুমি বলেছিলে যে তোমার প্রথম স্ত্রী পানিতে ডুবে মারা গেছে। তোমার নাকি লাশ পাওনি, হয়তো উনি তখন কোনোভাবে বেঁচে গিয়েছিলেন। আমার দিকে তাকিয়ে কথাগুলো বলছে মহুয়া। মনে মনে আমি করছি অন্য চিন্তা। এই মীরার মতো দেখতে মহিলা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে, না হলে মীরা কিভাবে বেঁচে থাকবে? মীরাকে তো আমি নিজের হাতে মেরে আমাদের গ্রামের বাড়িতে মাটি চাপা দিয়ে দিয়েছি আজ থেকে 25 বছর আগেই। তাহলে মীরা বেঁচে গেল কিভাবে? কে বাঁচিয়েছি মীরাকে? যদিও কোনো ক্রমে বেঁচে গিয়ে থাকে, তাহলে এত দিন আমার সাথে যোগাযোগের চেষ্টা কেন করেনি? এতদিন ওরা কার কাছে ছিল? আর ওর সাথের মেয়েটি কি সত্যি আমার মেয়ে, নাকি এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে? কিন্তু মৃত মানুষ বেঁচে থাকবে কি করে? আমি আর কিছু চিন্তা করতে পারছি না। ওদের আমাদের সাথে নিয়ে নেই, যেতে হবে। তাছাড়া আমরা আর কোনো উপায় নেই। এখন আমাদের সাথে নিয়ে গেলে ওদের আসল উদ্দেশ্য জানতে পারবো, কী কারণে আমার পিছু নিয়েছে এবং আমার আর মীরার ব্যাপারে এত কিছু জানলো কিভাবে। আর ও যদি মীরাই হয়ে থাকে, তাহলে ওই দিন রাতে কাকে মেরে মাটি চাপা দিয়েছিলাম? দিশার বিয়ে শেষ হলে আমাকে একবার আজমপুর গ্রামে যেতে হবে, আর ওইখানে গেলেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। কী ভাবছো দিশার আব্বু? আমাদের তোমার সাথে নিয়ে চলা কতদিন হলো? আমার মেয়ে দিশাকে দেখি না? আমার মেয়েটা এত বড় হয়ে গেছে যে ওর বিয়ে দিয়ে দিচ্ছ? আমি ওর মা, আমাকে ছাড়া কিভাবে পারবে বিয়ে দিতে? 25টা বছর আমার মেয়ে দিশা মায়ের আদর থেকে আর আমি মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত ছিলাম, শুধু তোমার একটা ভুলের জন্য। এখন আমি আমার মেয়েকে এত কাছে পেয়ে হারাতে চাই না। আপনি কি সত্যি আমার স্বামীর প্রথম স্ত্রী মীরা? আমি মীরা, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি কে? আমি হচ্ছে ওনার স্ত্রী মহুয়া। আপনি বেঁচে আছেন কি করে? আপনি নাকি 25 বছর আগেই মারা গিয়েছিলেন পানিতে ডুবে। কি বলছেন এসব? আমি আবার কবে পানিতে ডুবে মারা গেছি? আপনাকে এই সব মিথ্যা কথা কে বলেছেন? আমাদের বিয়ের সময় রায়ান আমার হাতে দিশাকে তুলে দিয়ে বলল, আমার প্রথম স্ত্রী মীরা পানিতে ডুবে মারা গিয়েছে। এখন আমার মা মরা মেয়েকে দেখার জন্য এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নেই। আমি সব সময় আমার বিজনেস নিয়ে বিজি থাকি, তাই আমার মা মরা মেয়েটার আদর যত্ন করতে পারিনি। তাই আমি তোমাকে বিয়ে করছি আর আমার মেয়ের সব দায়িত্ব তোমাকে দিয়েছি। রায়ান, তুমি এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলে? আমি কবে পানিতে ডুবে মারা গিয়েছিলাম? আমার সাথে যদি তোমার সংসার করার ইচ্ছা না থাকতো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে, তবু আমার মেয়েকে আমার থেকে আলাদা করার কি দরকার ছিল? এখন আমার মেয়ে আমাকে নিজের মা বলে জানবে না, ও এখন অন্য কাউকে নিজের মা হবে। সব কিছু হয়েছে শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। মীরা কথাগুলো বলে আবার কান্না শুরু করে দিয়েছে, আর তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে তিশা। শুরু হয়ে গিয়েছে ন্যাকামো। আমার এইসব কান্নাকাটি একদম ভালো লাগে না। এখন সবার সামনে বলতেও পারছি না যে ন্যাকামো বন্ধ করো। ওদের এখন আর কথা বলতে দেওয়া যাবে না। ওদের এসব কথাবার্তা আর কিছুক্ষণ চললে আমার আসল রূপ সবার সামনে চলে আসবে। তাই এখন একটা কিছু করে এই কথাবার্তা এখানেই থামাতে হবে। তাই আমি মীরার উদ্দেশ্যে বললাম, মীরা ও মহুয়া, দেখো, যাই ভুল বোঝাবুঝি হয়েছে তা পরে ও ক্লিয়ার করে নেওয়া যাবে। আগে আমার মেয়ে দিশার বিয়েটা হয়ে যাক, তারপরে না হয় আমরা সবাই একসাথে বসে এই ব্যাপারে কথা বলবো। এখন এইসব ফালতু ব্যাপারে কথা বলার সময় নেই। আজকে আমাদের মেয়ে দিশার গায়ে হলুদ, তাই তাড়াতাড়ি সবাই বাড়িতে চলো। এমনি অনেকটা লেট হয়ে গিয়েছে, আমরা না গেলে কিছুতেই গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে না, তাই সবাই তাড়াতাড়ি চলো। কিন্তু রায়ান, কোনো কিন্তু নাম হুয়া, এইসব ব্যাপারে পরে কথা বলবো। যাবে আগে দিশার বিয়েটা হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, চলো রায়ান। মীরা, তোমরা থাকো কোথায়? তোমাদের সব জিনিসপত্র তো আমাদের বাসায় নিয়ে যেতে হবে। পরে আসার সময় মীরার থেকে ঠিকানা নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার সাথে সাথে আগে দিশার গায়ে হলুদটা শেষ করেছি, পরে ওকে সব কিছু বুঝিয়ে বলেছি যে মীরা ওর মা।
কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে ওকে ছেড়ে দিয়ে ইতালি চলে গিয়েছিলাম। আগে তোমার বিয়েটা হোক, তারপরে তোমাকে সব কিছু বলবো। তুমি তোমার আব্বুকে বিশ্বাস করো না দিশা? বলেই কান্নার অভিনয় শুরু করে দিলাম। আর আমার মেয়ে দিশা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি আব্বু। আমি জানি তুমি আমার বিশ্বাস ভাঙতে পারো না। ওইখানের সব ন্যাকামো সামাল দিয়ে আমি ছাদে আসলাম। যাক, এইবারের মতো বেঁচে গেলাম। আমার কথায় কাজ হয়েছে। হবেই না বা কেন? আমি যেই সুন্দর অভিনয় করি, নিজের প্রশংসা নিজে কত করব। এখন কোনোভাবেই মীরা আর মহুয়াকে এক কথা বলে দেয়া যাবে না। যদি একবার একা কথা বলতে পারি তাহলে আমি শেষ। আর আমার 25 বছরের সব স্বপ্ন তো শেষ। তাই সব সময় ওদের উপর কড়া নজর রাখতে হবে, যেন কোনো ক্রমে কথা বলতে না পারে। এবং মীরা আর ওর মেয়ের দিশার উপর নজর রাখতে হবে, ওদের উদ্দেশ্য কী। যদি কোনো ক্রমে আমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আবার মরতে হবে মীরাকে। এইবার আর মেরে বোকামি করব না আগের বারের মতো। আগের বার তো মেরে মাটি চাপা দিচ্ছিলাম। এইবার আর এই ভুল করব না। এইবার একদম মেরে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলব। এসব চিন্তার মাঝে আমার মুঠো ফোনটি বেজে উঠল। হ্যালো স্যার, এখনও একটা মেয়ে কম। 2 দিন পরে মেয়ে ডেলিভারি দিতে হবে। এখন স্বীকার করব কিভাবে? আর ওরা তো 25টা মেয়ের অর্ডার দিয়েছে। এখন একটা কম দিলে ওদের সাথে ঝামেলা হবে। ওরা টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে। এখন মেয়ে কম দেওয়া মানেই ওদের রুষানলে পড়া। আর আমাদের গ্যাংগুলো এখন রাস্তায় নামতে পারছে না শিকার করার জন্য। রাসেলদের গ্যাংদের দরবার থেকে পুলিশ বাহিনী একদম অ্যালার্ট হয়ে গিয়েছে। যদি কোনো ক্রমে আমাদের গ্যাংয়ের কাউকে ধরতে পারে তাহলে আমরা সবাই ফেঁসে যাব। আমাদের এই 25 বছরের সকল স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আর আমাদের জেলের ভাতও খেতে হবে। স্যার, আপনি কিছু একটা করেন। আমাদের ব্যবসা বাঁচাতে হলে আমাদের যেই করে হোক একটা মেয়ে লাগবে। আচ্ছা, এখন রাখো, মেয়ের ব্যবস্থা হয়ে যাবে। এত চিন্তা করবার কোনো কারণ নেই। মেয়ে খোঁজার জন্য তোমাদের আর কষ্ট করতে হবে না। মেয়ে আমার ঘরেই আছে। আজ শপিং মল থেকে আসার সময় সাথে করে নিয়ে এসেছি। বয়স 24 বছরের মতো হবে। কি বলেন স্যার? আপনার ঘরে আবার মেয়ে আসবে কি করে? তোমার এত কিছু জানতে হবে না। ঠিক টাইম মতো মেয়ে পেয়ে যাবে। আমি এখন রাখছি, আবার ছাদে কেউ এসে পড়বে। বলেই আমি মুঠোফোনটা রেখে দিলাম। আমার মনে হলো ছাদে কেউ এসেছে, তাই তাড়াতাড়ি পেছনে ফিরে যাকে দেখি তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি পেছনে ফিরে দেখি আমার সামনে তিশা দাঁড়িয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে আমার সব কথা শুনে ফেলেছে। এখন আমি কি করব? আমার 25 বছরের এত সাজানো পরিকল্পনা যে এত তাড়াতাড়ি ভেস্তে যাবে তা আমি জীবনেও ভাবিনি। ও যদি এখন নিচে গিয়ে আমার মেয়ে দিশাকে এই ব্যাপারে কিছু বলে দেয় তাহলে আমার মেয়ে দিশা আমাকে ভুল বুঝবে। তা আমি হতে দিতে পারি না। আমার মেয়ে দিশা কাল বিবাহ শেষ হলে পরের দিন আবার ইতালি ফিরে যাবে ওর স্বামীর সাথে। ওর একটা আর্জেন্ট অপারেশনের জন্য কল এসেছে ইতালি থেকে। ও আপনাদের তো বলাই হয় নাই। আমার মেয়ে দিশা একজন ডাক্তার। এখন যদিও কোনোভাবে এইসব কথা শোনে তাহলে কোনো ক্রমে ইতালি ফিরে যাবে না। ভেবেছিলাম দিশা ইতালি চলে গেলে এই মামির কিছু একটা করব, কিন্তু এখন দেখছি যে এর আগেই ওর একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমার মেয়ের চোখে আমি খারাপ হয়ে যাব। আর যেটা আমি একদমই চাই না। আমার এই মেয়ের জন্যে আমি এইসব টাকা বাড়ি গাড়ি করেছি, যেন ভবিষ্যতে আমার মেয়েকে কষ্ট করতে না হয়। এখন এই দিশার কি করব? আব্বু, আপনি কার সাথে মেয়ে নিয়ে কথা বলছিলেন? না, মানে আমার এক বন্ধুর সাথে। আপনার বন্ধু কিসের জন্য মেয়ের ব্যবস্থা করে দিতে বলল? যাক, ও প্রথমের কথাগুলো শুনে নাই, তা না হলে এতক্ষণেও নিচে গিয়ে সবাইকে সব কিছু বলে দিত। এখন ওকে কালকে আমার সাথে বের করবার জন্য কোনো একটা উপায় বের করতে হবে। তারপরে ওকে রাজীবের হাতে তুলে দিয়ে আমাকে একবার আজমপুর যেতে হবে। ওখানে গেলেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব আর ওদের মা মেয়ের আসল উদ্দেশ্য জানতে পারবো। আমার বন্ধুর কোম্পানিতে একটা মেয়ে লাগবে। আমার বন্ধুর পিএ যে ছিল তার নতুন বিয়ে হয়েছে, তাই সে চাকরি ছেড়ে দিয়েছে। এখন ওই পিএর পদটি খালি, তাই আমাকে বলছে একটা মেয়ের ব্যবস্থা করে দিতে। এখন আমি মেয়ে কোথায় পাবো? এই অল্প সময়ের মধ্যে এই পিএর ব্যাপার নিয়ে ওর সাথে কথা বলছিলাম। ওর জন্য 2 দিনের ভেতরে একজন মেয়ে কোথায় পাবো?
মা তিশা, তোমার কোনো ফ্রেন্ড আছে জব করতে ইচ্ছুক? তাহলে তুমি যদি একটু কথা বলতে, ও সব ধরনের সুযোগ সুবিধা দিবে আর মোটা অঙ্কের স্যালারিও দিবে। আব্বু, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি এই জবটা করতে চাই। আমি তো কয়েকটা জবের ইন্টারভিউ দিয়েছি, কিন্তু একটাতেও এখনও রেজাল্ট আসে নাই। আচ্ছা, তাহলে কালকে রেডি থেকে দিশার বিয়ে শেষ হলে তোমাকে নিয়ে যাব ওর অফিসে। আচ্ছা, এখন তুমি নিচে যাও, আমি আসছি। আব্বু, কালকে আপুর বিয়ে, আর কালকেই আমরা ওখানে যাব? একদিন পরে গেলে হয় না? না, পরে যদি অন্য কাউকে নিয়ে নেয়। এখন দেশের যে অবস্থা, একটা ভালো বেতনের চাকরি পাওয়া খুব টাফ, তাই কাল তোমাকে নিয়ে যাব। তারপর যদি ওর তোমাকে পছন্দ হয়ে যায় তাহলেই তোমার চাকরি ফাইনাল। আচ্ছা আব্বু, আমি এখন নিচে যাই। বলেই তিশা ছাদ থেকে নিচে নেমে যায়। শিকার নিজে এসেই শিকারীর হাতেই ধরা দিয়েছে। আমার আর কষ্ট করতে হলো না। এত যে সহজে রাজি হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই। এখন কাল একবার তোমাকে বের হতে পারলে তোমার আর এই বাড়িতে আসা হবে না। মহুয়া, তুমি আবার ওপরে আসছো কেন? আমি নিজেই তো যাচ্ছিলাম। রায়ান, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো তাড়াতাড়ি, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি কার সাথে মেয়ে নিয়ে কথা বলছিলে? আমি আবার কার সাথে মেয়ে নিয়ে কথা বললাম? অবাক হওয়ার কিছু নেই রায়ান, তোমার সব কথা আমি শুনেছি। আমি ছাদের চিলে কোঠার তোমার আগেই আসছি। আমার নিচে কোনো কিছু ভালো লাগছিল না, তাই ছাদে আসছিলাম মনটা রিফ্রেশ করতে, কিন্তু এখানে এসে যে তোমার আসল রূপ সম্পর্কে জানতে পারবো তা আমি কখনোই ভাবি নাই। ভাগ্যিস আমি ছাদে এসেছিলাম, তা না হলে তোমার জন্য তিশার জীবনটাও নষ্ট হয়ে যেত। এখন আর তুমি সেটা করতে পারবে না। আমি তোমাকে কিছুতেই আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে দিব না। তুমি এসব কি বলছো মহুয়া? কি বলছি? এখন তুমি বুঝতে পারছো না এই 25 বছরে তুমি কত মেয়ের জীবন নষ্ট করেছো? তা মাত্র আল্লাহ জানে। তোমাকে এর শাস্তি পেতে হবে। আমি কিছুতেই আর কারো জীবন নষ্ট করতে দিব না তোমাকে। তোমার উপর আমার আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু এখন পুরোপুরি শিওর হলাম। এত কিছু তুমি জেনে গেছো? ওহ, আমার খুব ভয় করছে। এখন আমার কি হবে? আমাকে কে বাঁচাবে? তোমার মাঝে একটু অনুতপ্ততা নেই? হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে তুমি আমার সামনে অভিনয় করছো। অভিনয় একটু বেশি হয়ে গেছে বুঝি? তুমি এতটা নীচ হয়ে গেছো যে নিজের মেয়ে তিশাকেও তুমি পাচার করে দিতে চাইছো। কিভাবে পারবে এটা করতে? যেভাবে আগের মেয়েগুলোকে পাচার করে দিয়েছি ঠিক সেইভাবে তিশাকেও পাচার করে দিব। আর কি বারবার আমার মেয়ে বললে আমার কানের কাছে চিল্লাচিল্লি করছো? তিশা আমার মেয়ে না, আর ওই মহিলা মীরা না। মীরা 25 বছর আগেই মারা গেছে। আমি নিজেই মেরেছি মীরাকে। ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই মেরে দিয়েছি। কি? তুমি তোমার প্রথম স্ত্রী মীরাকে মেরে ফেলেছো? কিন্তু এটা কেন করলে? তুমি শুধু নারী পাচারকারী না, একজন খুনিও। আমি এই 25 বছর ধরে একজন খুনির সাথে সংসার করছিলাম। কেন আমার বিশ্বাস ভাঙলে? কেন ঠকালে আমাকে? আমি তোমাকে আর কারো কোনো ক্ষতি করার সুযোগ দিব না। আজকেই তোমাকে পুলিশের হাতে তুলে দিব। কথাগুলো বলে ছাদের রেলিংয়ের পাশে বসে কান্না করা শুরু করে দিয়েছে। আমার কাজের মধ্যে তুমি এসো না মহুয়া, তাহলে এর ফল ভালো হবে না। কিন্তু তুমি এখন আমাকে ভয় দেখাচ্ছ। তোমার এইসব কথায় আমি ভয় পাই না রায়ান। তুমি তোমার পাপের শাস্তি পাবে। আমি তোমাকে এর শাস্তি দিব। মহুয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে আমার কলার ধরে কথাগুলো বলে আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজছে। মহুয়া, তুমি বেশি বাড়াবাড়ি করছো। আমাকে মীরার সাথে যা করেছি তোমার সাথে তা করতে বাধ্য করো না। মেরে ফেলবে আমাকে? মারো। বলেই মহু আমার গলা চেপে ধরেছে। আমি কিছুতেই মহুয়াকে ছাড়াতে পারছি না। ওর চোখগুলো রক্তের মতো লাল হয়ে আছে, যেন ওর মধ্যে এক অলৌকিক শক্তি চলে আসছে। আমার দম বন্ধ হয়ে আসছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে আমার সময় হয়তো আজকেই শেষ। কোনোভাবে নিজের সর্বশক্তি প্রয়োগ করে ওকে ধাক্কা দিয়ে আমার থেকে ছাড়াই। মহুয়া রেলিংয়ের সাইডে ছিল, আমার গলা চেপে ধরে অবস্থায়। আমার ধাক্কাটা এত জোরেই ছিল যে মহুয়া ধাক্কার তাল সামলাতে না পারে ছাদ থেকে নিচে পড়ে যায়। সময় কারো জন্য থেমে থাকে না, সময় আপন গতিতে চলতে থাকে। মহুয়া মারা গেছে। আজকে 5 দিন হয়ে গিয়েছে। দিশা আবার ইতালি ফিরে গেছে নিজের স্বামী আর শাশুড়িকে নিয়ে। আর এদিকে 25টা মেয়ের যে বিদেশে পাচার করবার কথা ছিল
তারও ডেট পেছানো হয়েছে। ওই দিন মহুয়া যখন ছাদ থেকে পড়ে যাওয়ার পরে সাথে সাথে আমার হুঁশ আসে, আমি এটা কি করলাম, কেন করলাম? কালকে দিশার বিয়ে আর আজকে মহুয়াকে মরতে হলো। আস্তে আস্তে আমি ছাদের রেলিংয়ের সাইডে এসে নিচে তাকাই। 5 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়েছে, সাথে সাথে স্পট ডেট। এই মানুষটা 25টা বছর আমার সাথে থেকেছে, আমার মেয়ে দিশাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে। আমি কি করে পারলাম ওকে মারতে? আমি তো ওকে মারতে চাইনি। যদিও আমার সাথে দস্তাদস্তি না হতো তাহলে হয়তো মহুয়া এখনও বেঁচে থাকতো। আমাকে এখন তাড়াতাড়ি এইখান থেকে নিচে নামতে হবে, না হলে কেউ দেখে ফেললেই কেলেঙ্কারি হয়ে যাবে আর আমাকে সবাই দোষী সাব্যস্ত করবে। তাই আমি তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে পড়লাম। নিচে আসতেই দেখি মহুয়ার নিথর শরীরটাকে কোলের ওপরে রেখে বাচ্চাদের মতো কান্না করছে আমার আদরের মেয়ে দিশা। ওর পাশেই দাঁড়িয়ে আছে মীরা আর দিশা। মহুয়ার চেহারা একদম থেতলে গেছে, বুঝাবার কোনো উপায় নেই যে এটা মহুয়া। শুধু ওর গায়ের জামা কাপড়গুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে। আমার মেয়ে দিশার কান্না দেখে আমার বুকের মধ্যে যেন চিনচিন ব্যথা অনুভব করা শুরু হয়ে গেছে। আমার মেয়েটার শরীরে এখনও গায়ে হলুদের পোশাক আছে। তার বিয়ের আনন্দ সব চলে গেছে মহুয়ার মৃত্যুর সাথে সাথে। আমি এটা কি করলাম? আমার মেয়ের সুখ আমি নিজে বাবা হয়ে কেড়ে নিলাম। আম্মু দৌড়ে গিয়ে আমার মেয়ে মহুয়াকে ঝাপটে ধরে আমার মেয়েকে বুকের মধ্যে নিয়ে বলে, মারে, যার হায়াত যতদিন সে ততই দিন বাঁচবে, এর একদিন বেশিও না আর একদিন কমও না। তাই তুই নিজেকে সামলা, কাল তোর বিয়ে। আজকে এমনিতেই অনেক রাত হয়ে গেছে, ওকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আশেপাশের সকল মানুষ এখানে এসে জড়ো হচ্ছে, তাই তাড়াতাড়ি ওকে বাড়ির ভেতরে নিয়ে যেতে হবে। ও আত্মহত্যা করেছে, পুলিশ কেস হলে ওকে পোস্টমর্টম করাবে। তুই কি চাস তোর মায়ের সাথে এরকম কিছু হোক? তাই তাড়াতাড়ি তুই বাড়ির ভেতরে যা, আমি ওকে নিয়ে আসছি। বাবা, মা এটা এরকমটা কেন করলো? মা তো আমার সাথে সব কথা শেয়ার করতো, তাহলে কি কারণে আমার মা আমাকে না বলে চলে গেল? বলেই কান্নায় ভেঙে পড়ে দিশা। তুমি ওঠো দিশা, দিশার সাথে তুমি বাড়ির ভেতরে যাও। তোমার বাবা আর আমি মহুয়ার লাশ নিয়ে ভেতরে আসছি। আর তোমার ফুফুকে কল করে বলে দাও আসার জন্যে। না, আপনি আমার মায়ের লাশ স্পর্শ করবেন না। আপনার জন্য হয়েছে এসব কিছু। আপনি এখন দরদ দেখাতে আসছেন আমার মায়ের প্রতি? কেন এসেছেন আমাদের জীবনে আপনি? আমার আপনাকে চাই না, চাই না আপনার জন্য আমার মা আজকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, শুধুমাত্র আপনার জন্য। আপনি এখন শান্তি হয়েছেন তো? আপনি আজকেই এই বাড়ি থেকে চলে যাবেন আপনার মেয়েকে নিয়ে। আপনার আমাদের সুখ সহ্য হয় নাই। কথাগুলো বলেই আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ছে। তখন দিশা গিয়ে ওকে ধরে রুমের দিকে নিয়ে যায়। আমি আর দেরি না করে দিশার লাশটা কোলে তুলে পার্কিং এরিয়াতে নিয়ে আসি। এরপর ওর গোসল থেকে ধরে জানলা দিয়ে দাফন কাফন করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে। এর মধ্যে আমার সাথে দিশার খুব জামায়। ইমরান ওর কয়েকজন বন্ধু এসে দাফন কাফনের সকল ব্যস্ততা করে আমার সাথে। তারপর ওই দিন সন্ধ্যায় দিশা আর ইমরানের বিয়েটা সম্পূর্ণ করি। ওদের ইতালির টিকিট কেটে আসি। আমি চাই না আমার জন্য আমার মেয়ে দিশার কোনো ক্ষতি হোক, তাই যত তাড়াতাড়ি আমার মেয়েকে আমার থেকে দূরে পাঠানোর চেষ্টা করছি। ওদের ফ্লাইট পরের দিন সন্ধ্যা 7টায়। আমি আমার মেয়ে দিশার দিকে তাকাতে পারছিলাম না, আমার মেয়েই যেন হাল হয়েছে। এরই মধ্যে খবর আসে মেয়েদের পাচারের ডেট পেছানো হয়েছে। দিশা চলে গেছে আজকে 3 দিন হয়ে গিয়েছে, তাই আজকে একটু আজমপুরে আসলাম। তিশা আর মীরা বাড়িতে আছে, ওদের সাথে একসাথে থাকতে ভয়ই করে, কখন কি ক্ষতি করে বসে। তাই আমি বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকি। আজমপুরে এসে তো আমি অবাক, এখানে কোনো কিছুই আগের মতো নেই। আমার এখন আগে রোশানের সাথে দেখা করতে হবে। আমি এখানের পথঘাট তো ভালো করে চিনতে পারছি না। ওই রাস্তার একটা ছেলে দেখা যায়, ওকে জিজ্ঞেস করি রোশানদের বাড়িটা কোথায়, কোন দিকে। এই যে বাবা, একটু শুনবে? ডাক দেওয়ার সাথে সাথে ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে। জি আঙ্কেল, কিছু বলবেন? রোশানদের বাড়িটা কোন দিকে বলতে পারবে? কে আপনি আর ওনার খোঁজ করছেন কেন? আমি রোশানের চাচাতো ভাই রায়ান।
কিছুদিন হলো ইতালি থেকে দেশে এসেছি, তাই আরেকটি ওর সাথে দেখা করতে এসেছি। কথাটা বলার সাথে সাথে ছেলেটা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে বলে, বাবা আর বেঁচে নেই কাকা, ওনাকে কে যেন কল করে ঢাকা যাওয়ার জন্য বলে। উনি ঢাকা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আজকে 5 দিন হয়েছে। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ে আহিল, আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ান। ওর কান্না থামাই নিচ্ছিল না, তাই রায়ান আবার ওকে বলে, কি বলছো এসব? রোশান মারা গেছে মানে? আর তুমি কে? রোশানকে বাবা বলছো কেন? আর আমাকে কাকা? কাকা, আপনি আমাকে চিনতে পারেননি? আমি তো আপনার চাচাতো ভাই রোশানের ছেলে আহিল। রোশান আবার বিয়ে করলো কবে? আমি দেশে থাকা অবস্থায় তো অবিবাহিত ছিল। তাহলে তুমি ওর ছেলে হও কি করে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বয়স কমপক্ষে 26 থেকে 27। তুমি আমার সাথে কি মজা করছো? এসব কি বলেন কাকা? আপনি আমার বাবার সমান, আপনার সাথে আমি মজা করব কেন? আসলে বাবা, মার বিয়েটা গোপনে হয়েছিল, কেন একটা কারণে। আমার জন্মের পর থেকেই তো আমি আমার নানার বাড়িতে বড় হয়েছি, কখনো নিজের বাড়িতে আসতে পারিনি। আব্বুকে বলেই আব্বু একটা না একটা অজুহাত দেখিয়ে আমাদের এখানে আনার থেকে বিরত করত। কিন্তু আপনি যখন গ্রাম ছেড়ে ইতালি চলে যান, তার কিছুদিন পরেই আমাদের আব্বু বাড়িতে নিয়ে আসে। তাই হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না। কাকা, রাস্তায় দাঁড়িয়েই কথা বলবেন? বাড়িতে আসেন। কত বছর পর আপনি গ্রামে এসেছেন। রোশান বিয়ে করেছিল, তাও আমার আগেই, আর তার সম্পর্কে আমি কিছুই জানতাম না। আবার আমার মেয়ে দিশার সামনে একটা ছেলেও আছে। তাহলে মীরার সাথে ওর? না, আর কিছু ভাবতে পারছি না। আগে এখানে যে কাজে এসেছি সে কাজ সম্পূর্ণ করতে হবে। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে আহিলের উদ্দেশ্য বলে, ওহ দুঃখিত, আমি তোমাকে চিনতে পারিনি। আসলে আমি জানতাম না যে তোমার বাবা রোশান বিয়ে করেছিল। ও কখনো ওর বিয়ের ব্যাপারে আমাকে কিছু বলেনি। তাই তুমি যখন আমাকে কাকা আর রোশানকে বাবা বললে, তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম। তুমি কিছু মনে করো না। আচ্ছা, এখন চলো, বৃষ্টি ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে। না কাকা, আমি কিছু মনে করি নাই। আপনি আমার পেছনে পেছনে সাবধানে আসেন। আজ সকালে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তা কাদা পানিতে ভরে আছে। একটু ভুল জায়গা পা রাখলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথাগুলো বলে হাঁটতে শুরু করে দিয়েছে আহিল, আর তার পথ অনুসরণ করে পিছু পিছু হাঁটছি আমি। সকালে একবার বৃষ্টি হয়েছে, তাই রাস্তায় কাদা পানিতে ভরে আছে। গ্রামের রাস্তা হওয়ার অনেকের সাথেই ইতিমধ্যেই দেখা হয়েছে আমার। সকলের সাথে একটু আধটু কথা বলে আবার নিজের হাঁটার দিকে মনোযোগ দিলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির সামনে। বাড়ির সামনে আসতেই আমি অবাক হয়ে আছি, কারণ রাস্তা দিয়ে আসার সময় দেখছি গ্রামের অনেক উন্নতি হয়েছে, আধুনিকতায় ভরপুর হয়ে উঠেছে আজমপুর গ্রাম। কিন্তু আমাদের বাড়ি 25 বছর আগে যা অবস্থা ছিল এখনও তাই আছে, শুধু টিনের ঘরগুলো একটু পুরনো হয়েছে, আর তাছাড়া বাকি সব কিছু একদম আগের মতোই আছে। সবচেয়ে বেশি অবাক হয়েছি নিজের ঘরটা দেখে, যে ঘরের মাটির নিচেই চিরনিদ্রায় শুয়ে আছেন আমার প্রথম ভালোবাসা মীরা। সেই ঘরের দরজার দিকে তাকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম, কারণ এই ঘরে আমার নিজের হাতে লাগানো 25 বছর আগের তালা দেখে তালায় মোর্চা ধরে একদম বাজে অবস্থা হয়ে আছে। দেখে মনে হচ্ছে এটা কেউ আজকে পর্যন্ত খোলেনি, আর খুলবেই বা কী করে, কারণ এই তালার চাবি আমি এমন জায়গায় ফেলে দিয়েছিলাম যে কেউ কখনো খুঁজে বের করতে পারবে না। আর তালার অবস্থা দেখে মনে হচ্ছে না এটা কেউ আদৌ খুলেছে। কাকা চলেন আমাদের ওই দোচালা ঘরটায়। ওই ঘরটায় আম্মু আছে, আম্মুর সাথে আপনার পরিচয় করিয়ে দেব। আপনি তো মনে হয় আমার আম্মুকে চেনেন না, আর আপনি এখন অনেকটা ভিজে গেছেন। আর কিছুক্ষণ এভাবে থাকলে আপনার শরীর খারাপ করবে, জ্বর বা সর্দি আসতে পারে। আপনি ভেতরে আসুন। কথাটা বলে দোচালা ঘরটায় দরজাটা খুলে ভেতরে চলে গেলেন, আর তার পিছু পিছু আমিও ওই দোচালা ঘরটায় গেলাম। দোচালা ঘরটায় ঢুকতেই একজনকে দেখেই আমি হিতাহিতা জ্ঞান শূন্য হয়ে আবার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার হাত পা কাঁপা শুরু হয়েছে, আমার শরীর অনবরত ঘামতেছে। এটা কি করে সম্ভব? ও এখানে কিভাবে থাকতে পারে? আর কিছু না ভেবে দেখা মাত্রই এই জোরে চিৎকার দিয়ে বলে ফেললাম, মহুয়া তুমি এখানে?